বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজির প্রথম পর্বের ছাত্রছাত্রীদের জন্য আমাদের ক্লাস সাবজেক্টের নাম হলো বা বিষয়ের নাম হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, বিষয় কোড 68611। সাবজেক্টের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা। আমার পরিচয়, আমি মোহাম্মদ মাহমুদুল হাসান সুমন, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রোমেডিক্যাল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আজকে বিষয় পরিস্থিতি, বিষয়ের নাম হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, বিষয় কোড 68611 এবং এটা প্রথম পর্বের সাবজেক্ট। আজকে অধ্যায় পরিচিতিতে চলে আসি। আজকে দ্বিতীয় অধ্যায়ে আমরা ক্লাস করব। গত সপ্তাহে আমরা প্রথম অধ্যায়ের ক্লাস করেছি সবাই। আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রথম অধ্যায়ের জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা অনেকেই কমেন্টস করছো। পড়াশোনা সম্পর্কিত কমেন্টস কমই ছিল, অন্যান্য কমেন্টস বেশি ছিল, উপস্থিতির জন্য কমেন্টস। আশা করি পড়া যদি না বুঝতে পারো তাহলেও কমেন্টস করবা যে স্যার এটা বুঝি নাই, বুঝাই দেবো আমি। লাইভে তোমরা কমেন্টস করো, আমি লাইভে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকে দ্বিতীয় অধ্যায়ের হলো মানবদেহের সংগঠন এবং সাধারণ স্তর সম্পর্কে ধারণা। আমরা কি কি আজকে বিষয় নিয়ে আলোচনা করব? তাহলে এক নম্বর হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি, মানবদেহের তন্ত্র, প্রধান অঙ্গসমূহ, মানে মানবদেহের প্রধান অঙ্গসমূহ, কঙ্কালতন্ত্র এর প্রধান অংশসমূহ, কঙ্কালতন্ত্রের কার্যাবলী এবং পেশিসমূহের কার্যাবলী। এই আজকের আলোচনার টপিকস হলো এটা, সিলেবাসে এই টপিকসগুলোই আছে। তারপর হলো এই অধ্যায়ে আমরা পড়াশোনা করে বা কী কী শিখতে পারবো, এটা বলে শিখনফল। অ্যানাটমি এবং ফিজিওলজি কাকে বলে বা কি, এটা তোমরা শিখতে পারবে। মানবদেহের তন্ত্রসমূহের নাম কি, প্রধান অঙ্গসমূহ কী কী, কঙ্কালতন্ত্রের প্রধান অংশসমূহ কী কী, কঙ্কালতন্ত্রের কার্যাবলী কী, পেশিসমূহের কার্যাবলী কী ইত্যাদি এই অধ্যায়ের পড়াশোনা করে বা এই অধ্যায়ের ক্লাস শেষে তোমরা এগুলো বলতে পারবা বা জানতে পারবা, শিখতে পারবা। এখন প্রথমেই আসি, যে প্রথম টপিকসটা হলো অ্যানাটমি এবং ফিজিওলজি। এখন এই দুইটা কাছাকাছি একই জিনিস হলেও একটা বিশদভাবে ব্যাখ্যা করবে আর একটা হলো সংক্ষিপ্তভাবে। এখন যেটা হলো প্রত্যেকটা হলো জীববিজ্ঞানের একটা শাখা। এই টোটাল যে আমরা হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি টোটালটাই একটা বায়োলজি, ইন্টারমিডিয়েটের বায়োলজির যে সাবজেক্ট আছে এখান থেকে পরিমার্জিত করে এই বিষয়টা তোমাদের প্রয়োজনের জন্যই এটা কারিগরি শিক্ষা বোর্ড দেওয়া হয়েছে, যাতে তোমরা বলতে পারো যে মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গ কোথায় থাকে, এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই ধারণা থাকা প্রয়োজন। এই জন্য কারিগরি শিক্ষা বোর্ডের ইলেকট্রোমেডিক্যালের সিলেবাসে এই সব বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমে আসি অ্যানাটমি কি বা অ্যানাটমি কাকে বলে। জীববিজ্ঞানের যে বিশেষ শাখায় জীবন্ত কোনো প্রাণীর গঠন প্রণালী নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় তাকে অ্যানাটমি বলে। বইয়ে তোমরা যদি বই কিনে থাকো তো বইটা সামনে নিয়ে বসো, বইয়ের কথাই এখানেই উল্লেখ করা আছে, শুধু তোমরা বোঝানোর জন্য। অনেক ক্ষেত্রে বোঝানোর কিছু থাকে না, তবুও বুঝাই দেওয়ার চেষ্টা করব। জীববিজ্ঞানের যে বিশেষ শাখায় জীবন্ত কোনো প্রাণীর গঠন প্রণালী নিয়ে বিশদ আলোচনা তাকে অ্যানাটমি বলে। এখন জীবন্ত প্রাণী সেটা যে কোনো প্রাণী হইতে পারবে, যে কোনো প্রাণী হইতে পারবে। যদি ধরো কেঁচো ধরো, সেটা কেঁচোর অ্যানাটমি। যদি ব্যাঙ ধরো, সেটা ব্যাঙের অ্যানাটমি। যেন অনেকেই এসএসসিতে জীববিজ্ঞান পড়ে আসো, সেখানে ব্যাঙ কাটানো হয়েছে, কেঁচো কাটানো নেই, তবে ব্যাঙ, তারপরে আরশোলা ইত্যাদি, তাই না? অনেকে কাটছো, অনেকে কাটো নাই, অনেকের জীববিজ্ঞান ছিল না। যাদের ছিল তারা হয়তো সহজেই বুঝতে পারবা। তাহলে যে প্রাণীর গঠন প্রণালী আলোচনা করা হবে সেটা অবশ্যই জীবন্ত হইতে হবে, সেটা বলা হবে অ্যানাটমি। এখন মানুষের গঠন প্রণালী নিয়ে যদি আলোচনা করা হয় বিষয়, সেটা হবে মানুষের অ্যানাটমি বা হিউম্যান অ্যানাটমি। সাধারণত আমরা এই টপিক্সে এখানে অ্যানাটমি যা ফিজিওলজি যা সব হিউম্যানের ক্ষেত্রেই বা মানুষের ক্ষেত্রেই আলোচনা করব। তো জীববিজ্ঞানের যে বিশেষ শাখায় জীবন্ত কোনো প্রাণীর গঠন প্রণালী, জীবন্ত কোনো প্রাণীর না দিয়ে তুমি লেখো জীবন্ত কোনো, বা এখানে জীবন্ত না দিয়ে কোনো মানুষের দিতে পারো,
গঠন প্রণালী নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় তাকে অ্যানাটমি বলে। তাহলে ফিজিওলজিটা কি? ফিজিওলজিটা অ্যানাটমির বিশদ আলোচনা। যেমন জীববিজ্ঞানের যে বিশেষ শাখায় জীবন্ত কোনো প্রাণীর বাহ্যিক এবং রাসায়নিক বিষয় যেমন প্রাণীর জন্ম, গঠন ও পূর্ণাঙ্গভাবে বেড়ে ওঠার কারণ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় তাকে ফিজিওলজি বলে। বাহ্যিক গঠন মানে এর নাক কয়টা, কান কয়টা, তাই না, হৃৎপিণ্ড কোথাও কি সমস্যা আছে কিনা, হাড় কয়টা, কঙ্কালতন্ত্র, রেচনতন্ত্র, পরিপাকতন্ত্র, তারপরে জন্ম কিভাবে জন্ম হয়েছে মানে ভ্রূণ থেকে একদম জন্ম পর্যন্ত, তারপরে পূর্ণাঙ্গভাবে বেড়ে ওঠার কারণ বা একদম মানুষ যখন শিশু জন্মগ্রহণ করে তখন যেভাবে থাকে এবং বয়োবৃদ্ধ হলে কি অনেক বৃদ্ধি হয়, বৃদ্ধির কারণ কি, কোন হরমোন, কোন এনজাইমের উপস্থিতিতে বৃদ্ধিগুলো হয়, এই সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করা হবে ফিজিওলজিতে। আসলে ক্লাসটা সরাসরি হলে তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানো যেত। এখন অনলাইন ক্লাসে জানি না তোমরা কীভাবে বুঝতে পারো। যে সমস্ত না বুঝবে সেগুলো অবশ্যই কমেন্টস করবো, আমি কমেন্টসের উত্তর দিব, সাথে সাথেই দেওয়ার চেষ্টা করব। তারপরে নেক্সট টপিক হলো এখন অ্যানাটমির আবার দুইটা ভাগ আছে, কি কি? সাধারণ অ্যানাটমি এবং হিস্টোলজি। মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে বা গঠনের কিছু আছে আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে, মানে খালি চোখে দেখা যায় না, আর কিছু খালি চোখে দেখতে পাই। কারণ সাধারণ অ্যানাটমি হয়েছে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানে অনুবীক্ষণ যন্ত্র ছাড়াই দেখা যায়, সে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি আলোচনা করি সেটাকে বলা হবে সাধারণ অ্যানাটমি। আর যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না সে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেমন কোষ, কলা ইত্যাদি অনুবীক্ষণ ছাড়া দেখতে পাই না, এসব নিয়ে যে আলোচনা করা হবে সেটাকে বলা হবে হিস্টোলজি। আশা করি সকলে বুঝতে পারছো, একটা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখতে পাই আর একটা হলো পাই না। হিস্টোলজি পাই না, কি কি? কোষ, কলা, এগুলো অতি আনুবীক্ষণিক, এই জন্য এরা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পাই না। এ সমস্ত নিয়ে যে আলোচনা বা যে অ্যানাটমি সেটা হবে হিস্টোলজি। আর যেগুলো অনুবীক্ষণ যন্ত্র দেখতে পাই সে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনাকে বলা হবে সাধারণ অ্যানাটমি। আচ্ছা, তারপর নেক্সট টপিক হলো মানবদেহের তন্ত্রসমূহ। মানবদেহের আমরা সাধারণত প্রধানত বলি 9টি বিশেষ তন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়। যেমন 1 নম্বর হলো কঙ্কালতন্ত্র, 2 পেশিতন্ত্র, পরিপাকতন্ত্র, সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র ও প্রজননতন্ত্র। এছাড়াও আরও থাকে ত্বকতন্ত্র, এগুলোও মানে অ্যানাটমির অংশ, মানে তন্ত্র। তবে সাধারণত এই 9টাকেই প্রধান প্রধান তন্ত্র বলা হয়। প্রথমে আসি কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্র কি? যেমন এটা হাড় বা তরুণাস্থি দ্বারা নির্মিত, হাড় বা অস্থি বা তরুণাস্থি দ্বারা নির্মিত, যেটা একজন বিশেষ যোজক কলা অস্থি এবং তরুণাস্থি সমন্বয়ে গঠিত, যেটা কি করবে? মানবদেহের কাঠামো গঠন করবে, আকৃতি প্রদান করবে এবং শরীর অভ্যন্তরে নরম নরম যেগুলো অর্গান থাকবে অঙ্গ, এগুলোকে সংরক্ষণ করবে, ধারণ করবে, ভার বহন করবে, হাঁটা চলায় সহায়তা করবে, সেটাকে বলা হবে কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্র সাধারণত হাড় নিয়ে গঠিত। তোমরা সকলেই জানো মানবদেহ 206খানা হাড় নিয়ে গঠিত। আচ্ছা, আজকের এই ক্লাসে আমরা 206খানা হাড়ের নামই পড়ব। তো তোমাদের অবাক লাগতেছে 206খানা হাড় কীভাবে স্যার পড়া যায়? এটা পড়ার সহজ আছে, কারণ নাম মানে সংখ্যায় 206খানা হইলেও কিন্তু নামে কিন্তু এতগুলো না, একটা হাড় 4টা 5টা 6টা 7টা করেও আছে, সেক্ষেত্রে নামগুলা কমে আসবে। 2 হলো পেশিতন্ত্র। পেশিতন্ত্রটা কি? এটা যে হাড়ের সাথে যে আমাদের মাংসটা যুক্ত থাকে, তাই না, এগুলোই পেশিতন্ত্র। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, এই 3টা ভাগে বিভক্ত। পরিপাকতন্ত্র যেমন আমরা খাদ্যদ্রব্য খাবার গ্রহণ থেকে শুরু করে, যেমন মুখ, তারপর গলবিল, পাকস্থলী, তারপরে ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, অগ্নাশয়, পায়ু পর্যন্ত যে বৃহৎ তন্ত্র সেটাকে বলা হবে পরিপাকতন্ত্র। মানে খাদ্য গ্রহণ শুরু করে এই খাদ্যটাকে পরিপাক করে ক্ষুদ্রতর খাদ্যবস্তু বা খাদ্যসার যেমন গ্লুকোজ, সুক্রোজে পরিণত করে এবং অবশিষ্ট যে বর্জ্য সেটা
বর্জন করা, শরীর থেকে বর্জন করার যে তন্ত্র সেটাকে বলা হবে পরিপাকতন্ত্র। তারপর আছে সংবহনতন্ত্র, যেমন রক্ত সংবহনতন্ত্র, লসিকা সংবহনতন্ত্র, দুইটা ভাগে ভাগ করা যায়। আমাদের এই আলোচ্য বিষয় হলো বইয়ে আমরা রক্ত সংবহনতন্ত্র নিয়ে আলোচনা করব, মানে রক্ত কি হৃৎপিণ্ডের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে চলে যায়, আবার অক্সিজেনযুক্ত রক্ত চলে যায়, আবার কার্বন ডাইঅক্সাইড রক্ত আবার চলে আসে পাম্পিংয়ের মাধ্যমে। এই তন্ত্রটা হলো রক্ত সংবহনতন্ত্র, যেটা থাকে কি হৃৎপিণ্ড থাকবে, এর সাথে থাকবে হলো শিরা, উপশিরা, কৈশিক জালিকা, ধমনী, মহাধমনী, তারপরে থাকবে ফুসফুস। ফুসফুসটা হলো শ্বসনের অন্তর্গত, সাথে এটা সংবহনতন্ত্রের সাথেও এটা সম্পর্ক আছে। তারপর শ্বসনতন্ত্র কি, যেমন আমাদের নাক, নাসিকা, রন্ধ্র, তারপরে শ্বাসনালী, নাসারন্ধ্র, গলবিল, শ্বাসযন্ত্র, শ্বাসনালী, বায়ুনালী, ফুসফুস, ডায়াফ্রাম ইত্যাদি অঙ্গ নিয়ে শ্বসনতন্ত্র গঠিত। তারপর আছে রেচনতন্ত্র, যেমন রক্ত থেকে বর্জ্য পদার্থসমূহগুলোকে আলাদা করে বা রক্তকে বিশুদ্ধ করার যে প্রক্রিয়া এবং এই বর্জ্যটাকে বর্জন করার যে প্রক্রিয়া তন্ত্রের মাধ্যমে করা হয় সেটাকে বলা হবে রেচনতন্ত্র, যেমন কিডনি, ইউরেটার বা মূত্রনালী, মূত্রথলি। তারপর স্নায়ুতন্ত্র কি, স্নায়ুতন্ত্র হলো আমাদের শরীরের বিভিন্ন স্থানের যে আবেগ, অনুভূতি, তারপরে উত্তেজনা ইত্যাদি মস্তিষ্কে পাঠানোর যে মাধ্যম বা যে তন্ত্র সেটা হলো স্নায়ুতন্ত্র। তারপরে অন্তঃকরা গ্রন্থিতন্ত্র, এখানে যেমন এনজাইম, হরমোন ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। প্রজননতন্ত্র, মানুষের জন্ম, মানে দুইটা অংশে বিভক্ত প্রজননতন্ত্র, পুং প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র। যেমন মানুষের এটা জন্ম নিয়ে আলোচনা করবে, প্রজনন এবং জন্ম নিয়ে আলোচনা করবে। আচ্ছা, আশা করি বুঝতে পারতেছো, বইয়ে আছে, বইয়েতে তোমরা একটু দেখে নিবা। এবারে নেক্সট হলো মানবদের প্রধান অঙ্গসমূহ। মানবদের কোনো একটি বিশেষ কাজ যে অংশটি সমাধান করে থাকে তাকে অঙ্গ বা অর্গ্যান বলে। কতগুলো প্রধান অঙ্গের নাম দেওয়া হলো, যেমন এখন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তোমরা বলতেই পারো যে মাথা মস্তিষ্ক আছে, তারপর কান, নাক, চোখ, তারপরে হৃৎপিণ্ড, কিডনি, লিভার, ফুসফুস, হাড়, পাকস্থলী, জিহ্বা, হাত, পা, চর্ম, অন্তঃকরা গ্রন্থি, পুং প্রজননতন্ত্র, স্ত্রী প্রজননতন্ত্র। তারপরে টপিক্সে চলে যাই। এখন মানুষের কঙ্কালতন্ত্রের প্রধান অংশসমূহ। এখানে দেখো একটা তোমাদের মানুষের কঙ্কালের চিহ্নিত চিত্র দেয়া আছে, বিভিন্ন ভাগ করে কোথায় কি নাম সেটাও দেওয়া আছে। আরও অনেক নাম আছে যেটা এখানে দেওয়া নাই। আচ্ছা, এখানে দেখো প্রধানত দুইটা ভাগে ভাগ করছে, এটা আমি পরে আসতেছি, এই চিত্র দিয়ে তোমাদের বুঝে দিচ্ছি। দুইটা অঙ্গ, একটা হলো অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় মানে এই থেকে এটা চলে গেছে, এটার। আর উপাঙ্গীয় মানে এই যে দুই হাত, দুই পা, এবং দুই হাত পায়ের সাথে সংযুক্ত যে সমস্ত হাড় সেটাকে বলা হবে উপাঙ্গীয়। উপাঙ্গ মানে অঙ্গ, আশেপাশের যে অঙ্গ থাকে হাত পা এবং হাত পায়ের সাথে সম্পর্কিত বা সংযুক্ত যে সমস্ত হাড় সেটাকে বলা হবে উপাঙ্গীয় কঙ্কাল। আর মাথা, তারপরে মেরুদণ্ড, তারপরে হলো এই যে বক্ষপিঞ্জর, এই হাড়গুলোকে বলা হবে অক্ষীয়। অক্ষীয়কে আবার দুইটা ভাগ করা হয়েছে, একটা হলো করটি আর হলো বক্ষপিঞ্জর। সরি, তিনটা, করটি, বক্ষপিঞ্জর, দেহকাণ্ড। করটি, বক্ষপিঞ্জর এবং দেহকাণ্ড। আর করটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো করটিকা আর একটা হলো মুখমণ্ডলীয় অস্থি। আচ্ছা, এটা পরে আসতেছি। এই যে বিশেষ ধরনের যোজককলা নির্মিত অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো নির্মাণ করে, নরম অঙ্গগুলোকে সংরক্ষণ করে, দেহের ভার বহন করে এবং পেশি সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে তাকে কঙ্কালতন্ত্র বলে। আগেই বলেছি মানুষের কঙ্কালতন্ত্রে 206খানা অস্থির সমন্বয়ে গঠিত। এখন কঙ্কালতন্ত্রকে প্রধানত দুই অংশে ভাগ করা যায়, একটা হলো অক্ষীয় আর একটা হলো উপাঙ্গীয়। এখন অক্ষীয় কঙ্কালকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, কি করটি এবং দেহকাণ্ড। সরি, আগে তিনটা বলছিলাম, দুইটা হবে, করটি এবং দেহকাণ্ড। এই যে বক্ষপিঞ্জরকে দেহকাণ্ডের ভিতরে নিয়ে নিছে। এখন করটিকে আবার দুই অংশে ভাগ করা হয়, করটিকা, করটির আবার একটা করটিকা। করটিকার অস্থিসমূহ, এখানে 8টা অস্থি থাকে। কয়টা থাকে?
8টা। আর তারপর হলো মুখমণ্ডলীয় অস্থিসমূহ, এখানে থাকে 14টা। আর দেহকাণ্ডকে 2 অংশে ভাগ করা হয়েছে, এটা হলো মেরুদণ্ডের অস্থিসমূহ, এখানে থাকে 33টা। সবাই জানো মানুষের মেরুদণ্ডের হাড়ের সংখ্যা 33টি। আর বক্ষপিঞ্জরের অস্থিসমূহ হলো 25টি। আর উপঙ্গীয় কঙ্কালকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো বক্ষ অস্থিচক্র, এখানে থাকে 4টা হাড়। বাহু বা হাতের অস্থি, এখানে এক হাতে থাকে 30টা, তাহলে 2 হাতে থাকবে 30 দুগুণে 60টি। আর হলো শ্রেণীয় অস্থিচক্র, এর থাকে 2টা হাড়। আর হলো পায়ের অস্থি হলো 2টা পায়ের 2 × 30, এগুলো 60টি হাড় থাকে। এখন এখানে দেখো একটা লিস্ট দেওয়া আছে, তোমাদের বইয়ের লিস্টটা দেওয়া আছে, বই থেকেই নেওয়া। তাহলে এই যে অক্ষীয়, এটা এই অংশটা পুরোটা হলো অক্ষীয়, যেমন টোটাল 80টা হাড় থাকবে। মানে করটির ভিতরে আবার 2টা অংশ, একটা হলো করটিক, একটা মুখমণ্ডলীয় অস্থি। এখানে বলছি যে 8টি হাড়, এটা কি কি 8টি হাড় হলো নামে আছে 6টি, যেমন ফ্রন্টাল অস্থি, প্যারাইটাল অস্থি। ফ্রন্টাল থাকে 1টা, প্যারাইটাল থাকে 2টা, টেম্পোরাল 2টা, অক্সিপিটাল 1টা, তারপরে স্ফেনয়েড 1টা, এথময়েড 1টা, টোটাল 8টি। আর মুখমণ্ডলীয় অস্থি হলো 14টি। কি কি? ম্যাক্সিলা থাকবে 2টি, ম্যাক্সিলা মানে উপরের চোয়াল। আর ম্যান্ডিবল হলো 1টি, এটা নিচের চোয়াল। তারপর থাকে জাইগোমেটিক অস্থি 2টি, ন্যাসাল অস্থি 2টি, ল্যাক্রিমাল অস্থি 2টি, ইনফেরিয়াল ন্যাসাল কঙ্কা 2টি, ভোমার 1টি, প্যালাটাইল অস্থি 2টি, মোট 14টি। আর দেহকাণ্ডের ভিতরে আছে মেরুদণ্ড। মেরুদণ্ড কি কি? এখন উপরে মাথা থেকে শুরু করে যে মেরুদণ্ড শুরু হয় সেটাকে বলা হবে সার্ভাইকাল, এটা থাকবে, বা গ্রীবাদেশীয় কশেরুকা, এটা হলো থাকবে হলো সংখ্যা 60টি। থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা, এটা থাকবে হলো 12টি। তারপর ল্যাম্বার, এটা থাকবে হলো 5টি। স্যাক্রাল 5টি, আর কক্সিজিয়াল হলো 5টি, মোট 33টি। আর বক্ষপিঞ্জর, যে মাঝখানে যে বুকের মাঝখানে যে হাড়টা থাকে সেটার নাম হলো স্টার্নাম 1টি। আর এই স্টার্নামের সাথে ডান পাশে 12টি, বাম পাশে 12টি, মোট 24টি হাড় থাকবে, সেটাকে বলা হবে পরশুকা। তো মোট হলো 80টি। আর উপঙ্গীয় কঙ্কাল, মানে প্রথমে যদি বলছি বক্ষ অস্থিচক্র, সেখানে থাকে প্রতি পাশের হিসাব, এখানে প্রতি পাশে স্ক্যাপুলা। স্ক্যাপুলা মানে পিঠের হাড়ের সাথে পিঠের যে হাড়টা সেটা বলে স্ক্যাপুলা, তোমাদের ছবি দেখাবো একটু পরে। আর ক্লাভিকল থাকে 1টা, 2 পাশে একটা, তাহলে টোটাল 4টি। আর বাহুতে হিউমেরাস 1টা, রেডিয়াস 1টা, আলনা 1টা, কার্পাল 8টা, মেটাকার্পাল 5টা, ফ্লাঞ্জেস 14টা, তাহলে টোটাল 30টা। আর দুই পাশে 30 30 60টি। শ্রোণী অস্থিচক্র, ইলিয়াম, ইসিয়াম, পিউবিস, মোট 3টা। এই 3টা মিলে কিন্তু একটা হাড়, একটা হাড়েরই 3টা ভাগ আছে, ইলিয়াম, ইসিয়াম, পিউবিস, এবং এদের সব এগুলো মিলিত হয়ে একটা গঠন করে। তার প্রতি এক পাশে একটা, মানে 2 পাশে টোটাল 2টা, ঠিক আছে। তারপর পায়ের অস্থি আবার 30টা। এখন এখানে থাকে হিউমেরাস, এটার সমসাময়িক হলো ফিমার। রেডিয়াস আলনা, এখানে টিবিয়া ফিবুলা। এখানে একটা হাঁটুর যে বাটি সেটাকে বলে প্যাটেলা। তারপরে এখানে থাকে কার্পাল, হাতে, পায়ে থাকে হলো টার্সাল। এখানে হিউমেরাসে 1টা, রেডিয়াস 1টা, আলনা 1টা, সব এখানেও ঠিক। প্যাটেলা 1টা, কার্পাল এখানে হলো 8টি, কিন্তু এই যে একটা প্যাটেলাতে চলে গেছে। টার্সাল হলো 7টি, বাকি সবই এক। মেটা কার্পাল 5টি, মেটা টার্সাল 5টি, ফ্লাঞ্জেস 14টি, এখানেও ফ্লাঞ্জেস 14টি। ফ্লাঞ্জেস মানে হাতের আঙ্গুলের যে হাড়, দেখবো 4টা আঙ্গুলে 3টা করে 12টা, আর বৃদ্ধাঙ্গুলিতে 2টা, টোটাল 14টা। এখন আমরা ছবি দেখি। এটা হলো করটিকার, মানুষের করটিকার যে অস্থি, সেখানে চিত্র দেখা আছে। কপালে যেটা থাকে সেটা হলো ফ্রন্টাল, এই যেটা। তারপরে কপালের পরে আর পিছন দিকের আগে মাঝখানে যেটা, এটা হলো প্যারাইটাল। প্যারাইটাল হলো 2টা, এই পাশে একটা, ডান পাশে একটা, বাম পাশে একটা। তারপরে হলো অক্সিপিটাল হলো 1টা। আর টেম্পোরাল থাকে কানের উপরের হাড়, 2 কানের উপরে হলো টেম্পোরাল 2টা। আর স্ফেনয়েড 1টা, কানের হাড়ের পাশে একটা। আর অক্ষিগোলকের ভিতরের দিকে থাকে এথময়েড। এখন দেখো, এটা হলো মুখমণ্ডলীয় অস্থির ছবি। এখানে থাকবে হলো ন্যাসাল অস্থি থাকবে 2টা, ল্যাক্রিমাল 2টা। ল্যাক্রিমাল হলো এখানে একটা, এখানে একটা, ন্যাসাল এখানে একটা, এখানে একটা। ইনফেরিয়াল ন্যাসাল কঙ্কা থাকে হলো 2টা, এই পাশে একটা, এই পাশে একটা।
ম্যাক্সিলা হলো দুইটা, বললাম যে উপরের যে আমাদের অস্থি, মুখমণ্ডলীয় অস্থি, এখানে একটা দুই অংশ, কিন্তু নিচের অংশ ম্যান্ডিবল, যেটা আমাদের নাড়াচাড়া করানো যায়, মুভ করানো যায়, সেটা হলো ম্যান্ডিবল একটা, কিন্তু ম্যাক্সিলা কিন্তু উপরের অস্থি, এই কারণে এটা নাড়াচাড়া করানো যায় না। সরি, আমরা যে খাবার দাবার আমরা যে খাই, চাবাই বা চর্বণ করি, এটা কি নিচের ম্যান্ডিবল নড়াচড়া করার মাধ্যমে, প্রেশার সৃষ্টি করার মাধ্যমে আমরা খাবারকে চর্বণ করি। আবার এইখানে মাঝখানে যেটা আছে ভোমার একটা, জাইগোমাটিক অস্থি, ভোমারের দুই পাশে লাল যেটা চিহ্ন, সরি এই যে নাকের দুই পাশে এটা আর এটা হলো জাইগোমাটিক অস্থি, আর প্যালেটাইন থাকে হলো দুইটি। তারপরে দেখো এবার হলো মেরুদণ্ডের অস্থিতে চলে আসি। মেরুদণ্ডের সাথে 33টা, এই যে একদম উপর থেকে 7টা, এটা হলো সার্ভাইকাল, C1 থেকে C7, এটা হলো সার্ভাইকাল। তারপরে হলো এই যে 8 নাম্বার থেকে এই যে 20 নাম্বার পর্যন্ত বা 12, এখানে আলাদা করা 1 থেকে 12, এটা হলো থোরাসিক। এই থোরাসিক যে আমাদের 12টা যে পরশুকা থাকে, এক পাশে 12টা, দুই পাশে 12 24টা, এই থোরাসিকের সাথে প্রত্যেকটার সাথে এই যে এখানে রিপ কেস, যে এই রিবের সাথে পরশুকা বা রিবই হলো পরশুকা, এই 12টার সাথে এই থোরাসিক কশেরুকার সাথে 12টা পরশুকা যুক্ত থাকে। তারপর হলো ল্যাম্বার, এটা থোরাসিকের পরে যে আমাদের কোমরের দিকে যে হাড়গুলো, সেটা হলো ল্যাম্বার, এখানে থাকে 5টা। আর একেবারে এই ল্যাম্বার থেকে এখানে থাকে হলো 4টা হাড়, যেগুলো বলো কক্সিজিয়াল, কিন্তু এই 4টা সাধারণত মিলিত অবস্থায় থাকে। এখন এটা দেখো এই রিপ কেস, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই টোটাল 12টা হলো পরশুকা। এই যে পরশুকার মাঝখানে যে এটা থাকে, এটাকে বলা হয় স্টার্নাম। তারপরে এখানে যে হাতের সাথে বাহুর সাথে যেটা সামনের যে এটা যে বোন বা অস্থি, এটাকে বলা হয় ক্লাভিকল। সাধারণত এটার আরও একটা নাম আছে, ছেলেদের ক্ষেত্রে বলা হয় এটাকে কলার বোন, আর মেয়েদের ক্ষেত্রে বলা হয় এটাকে বিউটি বোন। আচ্ছা, তারপরে নেক্সট এখন দেখো হাতের অস্থি, এই যে ক্লাভিকল, আর পিছনে থাকে স্ক্যাপুলা, পিছনে থাকে হলো স্ক্যাপুলা। এখন হাত মানে শোল্ডারের সাথে যে লাগানো, এটা হলো হিউমেরাস, এই অস্থিটার নাম হলো হিউমেরাস। আর হাতের যে হিউমেরাস থেকে কবজি পর্যন্ত যে দুইটা অস্থি থাকে, উপরেরটা যদি আমরা হাত উপর করে রাখি, উপরেরটাকে বলা হবে রেডিয়াস, আর নিচেরটাকে বলা হবে আলনা। যদি আমরা হাতের তালু উপরের দিকে রাখি, সেটার উপরে আসবে হলো আলনা, নিচে যাবে হলো রেডিয়াস। তারপরে হলো কার্পাল, কার্পাল থাকে হলো 8টি, আর এটা প্রত্যেকটা একটি করে কার্পাল থাকে 8টি। মেটা কার্পাল থাকে হলো 5টি, আর ফ্লাঞ্জেস থাকে হলো 14টি। এখন যদি পায়ের অস্থিতে আসি, এখন এই যে পায়ের অস্থির এখান থেকে যে পুরো আমাদের থাইয়ের যে হাড়টা থাকে, সেটাকে ফিমার। এটা হলো মানবদেহের সব থেকে বৃহৎ বা বড় হাড়। যদি অনেক পরীক্ষায় আসে, এটা চাকরি আসতে পারে, অনেক সময় আসে যে মানবদেহের সব থেকে বৃহৎ হাড়ের নাম কি, সেটা হবে ফিমার। অনেকে আবার হিউমেরাস বলে দেয়, হিউমেরাস না, সব থেকে বড় হাড় হলো ফিমার। কারণ হাঁটুর যে বাটি এখানে থাকে, এটাকে বলা হয় প্যাটেলা। তারপর দুইটা থাকে, একটা হলো টিবিয়া, একটা হলো ফিবুলা। টিবিয়াটা মোটা আর ফিবুলাটা একটু চিকন। তারপরে হলো টার্সালস, হাতের হলো কার্পাল, পায়ের হলো টার্সাল। টার্সাল থাকে, হাতে থাকে 8টি, পায়ে থাকে 7টি, একটি এখানে প্যাটেলাতে চলে গেছে, সংখ্যা কিন্তু 30টাই। আর মেটা টার্সাল 5টা, এটা এখানেও 5টা। আর ফ্লাঞ্জেস হাতেও 14টা, এখানেও 14টা। তারপরে টপিকস হলো কঙ্কালতন্ত্রের প্রধান কার্যাবলী। যেমন 1 নম্বরে আছে কাঠামো গঠন করে, তাই না? মানুষের লম্বা কতটুকু, প্রস্থ কতটুকু, তাই না, উচ্চতা কতটুকু, এটার কাঠামো গঠন, এটা কি করে? কঙ্কাল। তারপর হলো আচ্ছাদন গঠন, ভিতরের সেন্সিটিভ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে, সেগুলোকে সে আচ্ছাদন গঠনের মাধ্যমে রক্ষা করে। সংযোজন,
তারপর এখানে পেশি, লিগামেন্ট, টেন্ডন ইত্যাদি অস্থিসমূহের সাথে সংযোগ করে থাকে। তারপর চলাচল, যেমন হাত পা তো কঙ্কালের অংশ, এই হাত পায়ের মাধ্যমে মানুষ কি চলাচল বা নড়াচড়া করতে পারে, কোনো কাজ করতে পারে। তারপর রক্তকণিকা উৎপাদন, অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তারপর খনিজ লবণ সঞ্চয়, হাড়ের ভিতরে খনিজ লবণ সঞ্চিত থাকে। তোমরা অনেকেই দেখবা যে অনেক নিহারি টিহারি বা পায়ার খায়, তখন কি হাড়ের ভিতর থেকে একটা জেলির মতো থকথকে অংশটা বের করে ওটা মানে খায়, যে কোরবানি গেল কতদিন তোমরা অবশ্যই দেখছো। এইটা ভিতরে থাকে ক্যালসিয়াম, তোমরা সকলেই জানো, তাই না? তার মানে কি ক্যালসিয়ামও এক ধরনের মানুষের শরীরে লবণ আকারে থাকে, তাহলে এটা কি লবণ সঞ্চয় করে। দেহের প্রায় 97% ক্যালসিয়াম এই হাড়ের ভিতরেই জমা থাকে। তারপর সমতা রক্ষা করে, দেহের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণে অস্থিসমূহ সমতা রক্ষা করে। এখানে কি পানির সমতা রক্ষা করে, পানিও সমতা রক্ষা করে। রোগ প্রতিরোধ, অস্থিতে অবস্থিত রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম দেহের রোগ প্রতিরোধের ক্ষমতায় অংশ নেয়। তারপর হলো শ্বসন এবং শ্রবণ, কঙ্কালের কিছু অংশ পরিবর্তিত হয়ে শ্বসন এবং শ্রবণে ভূমিকা রাখে। আয়নিক সমতা, কঙ্কাল দেহের আয়নিক সমতা রক্ষা করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট টপিকস, এখন গঠন এবং অবস্থান এবং কাজের তারতম্যের ভেদে পেশি কলা 3 প্রকার। মানে এখানে মানুষের প্রধান প্রধান পেশিসমূহের কার্যাবলী টপিক্সটা হলো কি কি পেশি আছে আমাদের এখানে, রৈখিক বা ঐচ্ছিক পেশি বা স্ট্রেটেড বা ভলান্টারি মাসেল, মসৃণ বা অনৈচ্ছিক পেশি নন স্ট্রেটেড বা ইনভলান্টারি মাসেল, আর হৃদপেশি বা কার্ডিয়াক মাসেল। রৈখিক বা ঐচ্ছিক পেশি কি, এখানে একটা বিশাল সংজ্ঞা দেওয়া আছে, তাই না? এটার বর্ণনা হালকা পাতলা। যেমন যেসব পেশি স্নায়বিক অথবা হরমোন উদ্দীপনায় উদ্দীপিত হয়ে কর্মতৎপর হয়, অর্থাৎ যেসব পেশি স্বেচ্ছায় সংকুচিত এবং প্রসারিত হয়ে দেহ সঞ্চালনের মুখ্য ভূমিকা পালন করে তাদের ঐচ্ছিক পেশি বলে। মানে মানুষ আমার ইচ্ছাকৃত, যদি আমার যে সমস্ত পেশিসমূহ আমি ইচ্ছা করে লড়াইতে চালাইতে পারবো, যেমন হাতের পেশি, পায়ের পেশি, সমস্ত পেশিকে বলা হবে ঐচ্ছিক পেশি। মানে আমার যে মানুষের ইচ্ছায় এটা নড়াচড়া করতে পারবো। এসব পেশি কঙ্কালের সাথে আটকে থাকে বলে এদেরকে কঙ্কাল পেশি বলে। এ সকল পেশির কোষগুলো তন্তুর মতো, তাই এদেরকে পেশিতন্তুও বলে। প্রতিটি পেশি কোষ এন্ডোমাইসিয়াম নামক যোজক কলার আবরণে আবৃত। কোষের অভ্যন্তরে অসংখ্য ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। প্রতিটি পেশি কোষের অভ্যন্তরে কতগুলো অতি সূক্ষ্ম তন্তু এবং মায়োফাইব্রিল পাওয়া যায়। প্রধানত অ্যাক্টিন ও মায়োসিন নামক প্রোটিন দিয়ে মায়োফাইব্রিল গঠিত। বিভিন্ন অস্থির সাথে চোখে, জিহ্বায়, গলবিল ইত্যাদিতে ঐচ্ছিক পেশি থাকে। কোথায় কোথায় থাকে? চোখে থাকে, বিভিন্ন অস্থির সাথে, যেমন হাতের অস্থি, পায়ের অস্থি, জিহ্বায়, কারণ জিহ্বা আমরা আমার ইচ্ছা অনুযায়ী লাগাইতে পারি, চোখকে আমরা ডানে বামে ঘোরাইতে পারি, গলবিল ইত্যাদিতে ঐচ্ছিক পেশি থাকে। ঐচ্ছিক পেশি সংকোচন প্রসারণে প্রাণীরা স্থানান্তরিত হয় এবং ইচ্ছানুসারে অঙ্গ সঞ্চালন করতে পারে। এখানে দেখো চিত্র দেওয়া আছে যে হাতের অস্থি, বাইসেপস, ট্রাইসেপস, তাই না? এগুলো হলো ভলান্টারি মাসেল বা ঐচ্ছিক পেশি। আর এখানে প্রস্থচ্ছেদ করলে এভাবে চলে আসবে, এটা টেন্ডন, তবে এন্ডোমাইসিয়াম থাকবে, পেরিমাইসিয়াম থাকবে, পেশিতন্তু, সার্কোলেমা থাকবে, ফ্যাসিকুলাস থাকবে, এপিমাইসিয়াম থাকবে, এবং এই সমস্ত পেশিতে নিউক্লিয়াস থাকবে, মায়োফাইব্রিল থাকবে, স্বচ্ছ ব্যান্ড এবং গাঢ় ব্যান্ড দুইটাই থাকবে। তারপরে মসৃণ বা অনৈচ্ছিক পেশি। এখন এটা কি কাকে বলে? যে সকল পেশির সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। মানে আমি ইচ্ছা করলে এই পেশি লাগাইতে পারবো না, তাই না, নাড়াচাড়া করতে পারবো না। এদের কার্যক্রম স্বয়ংক্রিয় দ্বারা নিয়ন্ত্রিত। এটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে, মানে আমার ইচ্ছায় হবে না, ও যার যেখানে পেশি আছে সেখানে ইচ্ছাই নিয়ন্ত্রিত হবে। এদের মায়োফাইব্রিলের ডোরাকাটা থাকে না বলে এদেরকে অরৈখিক বা মসৃণ পেশি বলে। অনৈচ্ছিক পেশির কোষগুলো দেখতে ক্ষুদ্রাকার এবং মাকু আকৃতির। এদের দৈর্ঘ্য 15 থেকে 200 মাইক্রন এবং ব্যাস প্রায় 3 থেকে 8 মাইক্রন পর্যন্ত হতে পারে। কোষের মধ্যবর্তী স্থানে একটি মাত্র নিউক্লিয়াস থাকবে, মানে একটা কোষে একটাই নিউক্লিয়াস থাকবে। কোষগুলোর বিন্যাস এমনভাবে হয় যে একটি কোষের চওড়া স্থানটি অন্য কোষের সরু প্রান্তভাগের সাথে মিলে থাকে। মানে এক পাশের চওড়া স্থান অন্য পাশের সরু ভাগের সাথে মিলে থাকবে। কোথায় কোথায় থাকবে? পরিপাক নালীর গায়ে, জরায়ুর প্রাচীর, গ্রন্থনালী,
রক্তনালী, মূত্রথলি ইত্যাদির প্রাচীরে অনৈচ্ছিক পেশি থাকে। এসব পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা ধীর এবং দীর্ঘস্থায়ী। পেরিস্টালসিস প্রক্রিয়ায় পৌষ্টিকনালীর খাদ্যবস্তুর উপর থেকে নিচের দিকে নামে। মানে এখানে চিত্র কোথায় কোথায়, এই যে অন্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্রের যে পেশি, তারপরে পাকস্থলীর পেশি ইত্যাদি। এখানে কি নিউক্লিয়াস থাকবে, সার্কুলামা থাকবে, মায়োফাইব্রিল থাকবে। হৃৎপেশি, হৃৎপেশি সাধারণত হৃৎপিণ্ডেই থাকে। হৃৎপিণ্ডের প্রাচীরে বিদ্যমান বিশেষ প্রকৃতির অনৈচ্ছিক পেশিকে, এটা অনৈচ্ছিক পেশি, মানে মানুষের ইচ্ছা মতো নড়াচড়া করা যাবে না, সে নিজের ইচ্ছা মতোই নড়াচড়া করবে, পেশিকে হৃৎপেশি বলে। এ সকল পেশির সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, তবে প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি নির্দিষ্ট ছন্দে অবিরামভাবে সংকোচন প্রসারণ ঘটে। মানুষের জন্ম থেকেই, জন্ম কি, এটা মানুষ যখন মাতৃগর্ভে আসে তখন হৃৎপিণ্ড গঠনের পর থেকেই কি হয়, এর একটা নির্দিষ্ট ছন্দে সংকোচন প্রসারণ ঘটে থাকে। আমৃত্যু মানে মৃত্যু হইলেই এই সংকোচন প্রসারণটা বন্ধ হয়ে যাবে। হৃৎপেশির কোষগুলো নলাকার, তবে শাখা প্রশাখাযুক্ত এবং তুলনামূলকভাবে খাটো। এদের দৈর্ঘ্য 0.8 মিলিমিটার এবং ব্যাস 12 থেকে 8 মিলিমিটার পর্যন্ত হয়। দৈর্ঘ্য বরাবর একটি কোষের সাথে অপর একটি কোষের সংযোগস্থলে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। কোষাভ্যন্তরে একটি মাত্র নিউক্লিয়াস থাকে। এছাড়া কোষে অনুপ্রস্থ ডোরা পরিলক্ষিত হয়। এ সকল পেশি সংকোচন প্রসারণ ক্ষমতা তুলনামূলকভাবে দ্রুত এবং কখনো ক্লান্ত হয় না। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ঘটিয়ে প্রাণীর দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। মানে এটা সংকোচন প্রসারণ হলে কী হবে, প্রাণীর দেহে রক্তর সঞ্চালন নিয়ন্ত্রণ করবে। মানে চিত্রটা এভাবে দেখো, এটা রঙিন চিত্র, এটা দেওয়া আছে তোমাদের, এটা সাদা কালো নিয়ে। এখানে নিউক্লিয়াস থাকবে, অনুপ্রস্থ রেখা থাকবে, এখানে এটা, তারপরে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে, শাখাতন্তু থাকবে, সার্কোপ্লাজম থাকবে, সার্কোলেমাও থাকবে। পেশির সাধারণ কার্যাবলী কি কি? এটা অঙ্গের সঞ্চালন ঘটায়, প্রাণীর চলন নিয়ন্ত্রণ করে, রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে, শ্বাস গ্রহণে সহায়তা করে, খাদ্য পরিবেশে সহায়তা করে এবং অন্যান্য পেশির টান টান, উত্তেজনা, সাড়া দেওয়া, পরিবহন ইত্যাদিতে অংশগ্রহণ করে। না, আজকের ক্লাস যে আলোচনা এই পর্যন্তই ছিল, ক্লাসকে সমাপ্ত হয়ে গেছে। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টসে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকগুলোই কমেন্ট চলে আসছে, সব হাজিরা দিতেছ। এমডি সাকিব, আয়েশাকে শ্রাবণী, এমডি নাজমুল ইসলাম শান্ত, নাফিস হাসান সাজিদ, এমডি আল মামুন, বিথি বনিতা, এমডি রাশেদুল ইসলাম, জাকিয়া সুলতানা জান্নাত, হাফিজুর রহমান রিয়াদ, তুর্য ইসলাম আরিফ, সাকিব আল হাসান সাকিব, আবির হোসেন, অচিনা মন, এমডি সাদিকুর রহমান। তুমি নামটা চেঞ্জ করে নাও। কমেন্টস করো তোমরা সকলে, যদি কোনো প্রশ্ন থাকে। আর যদি প্রশ্ন না থাকে তো আমরা স্বাভাবিক আলোচনাতে আসি। মাইক্রন হলো দৈর্ঘ্যের অতি ক্ষুদ্র একটা একক। এটা প্রশ্ন করছে নাফিস হাসান সাজিদ। মাইক্রন কি? এটা কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করার একটা একক, যেমন মিটার, সেন্টিমিটার, এরকম একটা মাইক্রন। এটা খুবই খুবই ক্ষুদ্র। এটা এই মাইক্রন দ্বারা কি কোষ, টিস্যু ইত্যাদির যে মানে আণুবীক্ষণিক হলো, এর তো আয়তন আছে, দৈর্ঘ্য আছে, তাই না? তো এর পরিমাপ করার জন্য যে এককটা ব্যবহার করে সেটা হলো মাইক্রন। আর কারো কোনো প্রশ্ন? তোমরা সকলেই সেশনাল খাতা করো। গত ক্লাসে বলে দেওয়া হয়েছিল সেশনাল খাতাটা করবে A4 পেজ কিংবা 40 পেজ কিনে এটাকে স্পাইরাল বাইন্ডিং করবে অথবা নর্মাল বাইন্ডিং করবে, করে
দুই পাশেই মানে মার্জিন সুন্দর করে মার্জিন করে দুই পাশেই নোট আকারে লিখবে, এবং এটা কিন্তু পরীক্ষার সময় জমা নিব, এটার মার্কস আছে। আর যদি দেশের অবস্থা ভালো হয়, তোমাদেরকে কলেজে আসতে হয়, তাহলে তো মিড টার্ম হবে, মিড টার্ম হলে অর্ধেক 5 অধ্যায় পর্যন্ত হবে, যদি না হয় তো না হলো, তাহলে তো পুরো বই পরীক্ষা হবে। আর কারো কোনো প্রশ্ন নাই? প্রশ্ন না থাকলে আমি লাইভ ভিডিও অফ করে দিব। যদি প্রশ্ন থাকে, আর আমাদের সময় আছে, আরও 5-6 মিনিট আছে, সময় আছে ক্লাসের। যদি প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। আর বইয়ে দেখে তোমরা 206খানা হাড়ের নাম মুখস্থ করে নিবা, পরীক্ষা আসতে পারে। যেমন মানুষের মেরুদণ্ডের হাড়ের মানে সংখ্যা উল্লেখপূর্বক নাম, মানে নাম লিখো, তারপর হাতের অস্থিসমূহের নাম লিখো, বা মুখমণ্ডলের অস্থিসমূহের নাম লিখো, তাই না? মানুষের করটিকার অস্থিসমূহের নাম লিখো, আসতে পারে। মানে এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন নিয়ে একটু বলে দেই। এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট গত ক্লাসে তো বলে দিই নেই, এই ক্লাস আজকেরটা বলে দেই। এমন অ্যানাটমি এবং ফিজিওলজি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। মানে কতবার যে পরীক্ষা আসে তার ইয়ত্তা নাই। তারপরে যেমন মানবদেহের তন্ত্র পদ্ধতি অবলোকন, তন্ত্রসমূহ, এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। মানবদেহের প্রধান প্রধান অঙ্গসমূহ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তারপরে কঙ্কালতন্ত্রের প্রধান অংশসমূহ, এটা রচনামূলক প্রশ্ন হিসেবে আসতে পারে, তবে খুব মানে এটা আসবে সেরকমের না। কিন্তু এখান থেকে যে হাতের অস্থিসমূহ কী কী, করটিকার অস্থিসমূহ কী কী, পায়ের অস্থিসমূহের নাম লিখো সংখ্যা উল্লেখপূর্বক, এগুলো আসতে পারে। তারপর কঙ্কালতন্ত্রের প্রধান কার্যাবলী, এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর রচনামূলক প্রশ্ন এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট হলো কার্যাবলী সদের প্রধান পেশিসমূহের বর্ণনা দাও। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটাই মাত্র রচনামূলক যদি বলি এটা, আর যদি দুইটা বললে আর একটা ওই যে একটু আগে বললাম কঙ্কালতন্ত্রের বর্ণনা। তাহলে কার্যাবলী সহ মানে 2.6 কার্যাবলী সহ দেহের প্রধান পেশিসমূহের বর্ণনা দাও, এটা হলো রচনামূলক প্রশ্ন। ইনশাল্লাহ তোমরা এগুলো পারবে, বেশি কঠিন না। আচ্ছা, তাহলে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করতেছি। তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবা, বাইরে বেশি যাবে না। নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করো। যারাই বাইরে যাবে তারাই আক্রান্তের ঝুঁকিতে বেশি থাকবে। আর পড়াশোনা করবে, কারণ পরীক্ষা কিন্তু নভেম্বর-ডিসেম্বরের ভিতরেই হয়ে যাবে। নভেম্বর-ডিসেম্বরেই কিন্তু পরীক্ষা হবে। যদি এখন যেমন লকডাউন নাই, এই অবস্থা থাকলেই পরীক্ষা হয়ে যাবে। আর যাদের বয়স 18 হয়ে গেছে তারা টিকা নিয়ে নাও, টিকার জন্য রেজিস্ট্রেশন কর, টিকা নাও। সকলে ভালো থাকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করতেছি যেন তোমরাও সুস্থ থাকো, আমিও সুস্থ থাকতে পারি, তোমাদের ক্লাস নিতে পারি। ধন্যবাদ।